হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রাইলিনা। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং এই বইটির চ্যাপ্টার 6 মহামারী মডেল, যে চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 2টা এবং সর্বনিম্ন একটা 10 মার্কের কোশ্চেন পরীক্ষায় প্রতি বছর এসেই থাকে। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো হচ্ছে 1, 2, 6, 4, 11, 8। এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমি সায়েন্স ভিউর প্রেক্ষিতে বলছি। তো তোমরা যারা এবছর 2023 সালে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা। তো এটার জন্য আমাদের প্রথমে এটার বর্ণনাটা লিখে নিতে হবে। বর্ণনাটা লেখার আগে আমি তোমাদের একটি চিত্রের মাধ্যমে এই যে মেইন প্রশ্নটা কি আছে, এক্সাম্পলটা সেটা দেখো। সরল SIR মহামারী মডেল বর্ণনা করো। সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়া অথবা সংক্রমণ নিঃশেষিত হওয়ার শর্তসমূহ নির্ণয় করো। এই SIRটা কি মূলত, এইটা আমরা গিয়ে মহামারী মডেলটা বর্ণনা করব। জাস্ট ছোট্ট একটু বর্ণনা, একবার তোমরা জাস্ট যদি বুঝে নাও তাহলে তোমাদের জন্য পরীক্ষায় লেখা কোনো ব্যাপারই না। তারপরে আমরা সেই মডেলটার জন্য আবার 3টা শর্ত আছে, সেই 3টে শর্তকে আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা প্রথমে জেনে নিই এই যে মহামারী জিনিসটা কি। মহামারী, ধরো আমরা এখানে কোভিড-19কে মহামারী হিসেবে ধরতে পারি, বা করোনা ভাইরাসের আক্রমণে যে আমাদের 2019 সাল থেকে 21 সাল পর্যন্ত যে কোভিডের টার্মটা গেছে, এটাকে আমরা একটা মহামারী ধরতে পারি। আর মহামারী কি আর অতিমারী কি, এগুলো নিয়ে আমরা চ্যাপ্টার 1-এই আলোচনা করেছি, তো সেই আলোচনায় আর না যাই। তো যেহেতু কোভিড-19কে আমরা মহামারী ধরতে পারি, ধরো বাংলাদেশে মহামারীতে বা মহামারীর হয়েছে, তোমার পরিবারে আছে 10 জন ব্যক্তি বা 8 জন ব্যক্তি বা 6 জন ব্যক্তি। এই যে 6 জন ব্যক্তি, এদের নিয়েই আমরা আজকের কাজটা করি। তো এই SIR এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে, S মানে হচ্ছে সাসপেক্টেবল, যেটা হচ্ছে সংক্রমণযোগ্য। মানে তোমার পরিবারে যদি, ধরো এখানে আমি তোমার পরিবারে মেম্বার আছে 8 জন, এই 8 জনই সাসপেক্টেবল, মানে সন্দেহ করা হচ্ছে এই 8 জনই কোভিড-19-এ আক্রান্ত হতে পারে, সেইটা হচ্ছে সংক্রমণযোগ্য। ঠিক আছে, এস দ্বারা এইটা বোঝায়। আর এই যে SIR এর আই, এই আই দ্বারা হচ্ছে ইনফেক্টেড, মানে আক্রান্ত বা সংক্রমিত। ধরো এই 8 জনের ভিতরে তোমার আক্রান্ত হচ্ছে গিয়ে কয়জন ধরবো, ধরো 8 জনের ভিতরে আক্রান্ত আছে তোমার 4 জন। আর তাহলে এই 8 জন থেকে 4 জনকে যদি আমরা বাদ দেই, তাহলে যে কয়জন অবশিষ্ট থাকবে সেইটা হবে আমাদের রিমুভড বা মুক্ত। হয়তো এরা তোমার আরোগ্য লাভ করছে কোভিডে আক্রান্ত হওয়ার পরে, আর ওই যে SIR এর আর হচ্ছে গিয়ে রিমুভড, মানে তোমার আরোগ্য লাভ করছে কোভিড-19 থেকে, সুস্থ হয়ে গেছে আক্রান্ত হওয়ার পর, নয়তো কোভিড-19-এ আক্রান্ত হওয়ার পর মারা গেছে, নয়তো একদমই আক্রান্ত হয়নি, তারা কোভিড-19 মুক্ত। ঠিক আছে, তো 8 জন তোমার আমরা সাসপেক্ট ধরলাম। ধরো মানে আমরা মনে করলাম এই 8 জনের 8 জনই সাসপেক্ট হতে পারে, তারা কোভিড-19 আক্রান্ত হতে পারে, যেহেতু তারা একই পরিবারের, যেহেতু এটা সোয়াসে একটি মহামারী। তো ইনফেক্টেড বের হইল গিয়ে 4 জন। ঠিক আছে, আর 4 জন হচ্ছে গিয়ে আমাদের রিমুভড, এটা আমরা হিসাব করে নিলাম। এখন আমরা এই কথাটাই আমরা লিখবো যে এস দ্বারা আমরা কি বুঝছি, আই দ্বারা আমরা কি বুঝলাম, আর হচ্ছে তোমার আর দ্বারা কি বুঝলাম, এটাকেই আমরা বর্ণনার ভিতরে সাজায় লিখবো। এইটা সাজানোর পরে, এই এস, আই আর আর কে সাজানোর পরে আমাদের SIR যে মডেলটা সেইটা তৈরি হবে। এখন তাহলে আমি বর্ণনাটা তোমাদের সুন্দর করে লিখে দেই। তাহলে আমরা প্রথমে লিখবো, ধরি NT মোট জনসংখ্যা। আমরা মোট জনসংখ্যাকে NT ধরে নিলাম, যেটা সবসময় আমাদের ধনাত্মক হিসেবে থাকবে। ঠিক আছে, যদি ঋণাত্মকও চলে যায় তাহলে তো কারোর অবস্থানই থাকবে না, তাই না? তাই এই NT সবসময় ধনাত্মক হিসেবে থাকবে। তাহলে এইটা সবসময় মোট জনসংখ্যা হিসেবে আমরা বিবেচনা করব। এবং ST কে আমরা রোগে আক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল লোকের সংখ্যা ধরবো। আর IT কে আমরা ধরবো
জনসংখ্যার মধ্যে থেকে রোগে আক্রান্ত লোকের সংখ্যা, যেটা একটু আগেই বললাম যে টোটাল জনসংখ্যা থেকে মোট কতজন আক্রান্ত সেই সংখ্যাটাকে ধরবো আমরা আইটি, আর আরটি কে আমরা ধরবো এই যে সকল জনসংখ্যার ভিতর থেকে আরোগ্য লাভ করেছে বা মৃত্যুবরণ করেছে বা অন্য কোনো উপায় জনসংখ্যা হতে মানে এই ইফেক্টেড জনসংখ্যা হতে তোমার অপসারিত হয়েছে, এই কথাটাই আমরা সুন্দর করে এবার লিখে দেব। তাহলে এই যে এসটি দিয়ে আমরা কি বুঝাইলাম সেটা লিখলাম, তারপরে আইটিটাও হলো, আরটি যেটা বলেছিলাম সেটাও হয়ে গেল। তাহলে এই যে এস আই আর আর এটাকে আমরা নিম্ন রূপে প্রতীক আকারে লিখতে পারি, সেটা হচ্ছে কি এস থেকে সিরিয়ালটা মনে রাখবা, সাসপেক্টিভ থেকে ইনফেক্টেড মানে সংক্রমণ যোগ্য থেকে যারা সংক্রমিত হয়েছে তাদেরটা, তারপর থেকে আরোগ্য লাভ করেছে তাদেরটা রিমুভড। ওকে, এই মডেলটির সরল মডেল হচ্ছে গিয়ে এসআইআর মডেল, এইটাই আমরা লিখে দেব। এই মডেল টিকে সরল এসআইআর মডেল বলে। ঠিক আছে, এইটা গেল আমাদের সরল এসআইআর মডেলের যে মেইন বেসিক বর্ণনা, সেটা আশা করি যেভাবে আমি বুঝিয়েছি তোমাদের এইটুক লিখতে কোনো রকম মুখস্থ করার প্রয়োজন হবে না, জাস্ট মেইন যে বেসিকটা তোমাদের আমি এইখান থেকে দেখালাম, এই বেসিকটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের বাকিগুলো লেখা কোনো অসুবিধাই হবে না। তাহলে এবার আমরা শর্তে চলে যাই, তাহলে আমাদের শর্তটা দেখে নেই। তাহলে খেয়াল করো, আমাদের প্রথম শর্তটা বলা হয়েছে কি সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর মানে সংক্রমিত হতে পারে এই যে সাসপেক্টিভ যে জনগোষ্ঠী রয়েছে, সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর পরিবর্তনের হার সর্বদাই বর্তমান সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করব, সেই বর্তমান সময়কে সংক্রমণযোগ্য এবং অপসারিত জনগোষ্ঠীর সমানুপাতিক। এই যে সংক্রমণ থেকে ইনফেক্টিভে যাওয়ার জন্য আমরা আলফা ব্যবহার করব, আর হার যেটা সেটা হচ্ছে আলফা, আর ইনফেক্টিভ থেকে রিমুভড যাওয়ার হারটাকে আমরা বিটা নেব। তাহলে আমাদের এইখানে কি বলা হয়েছে, এই যে এস এই সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর জনসংখ্যা পরিবর্তনের হারকে আমরা সময়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি বা পরিবর্তন করি, যেটাকে আমরা এই আকারে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে অপসারিত জনগোষ্ঠীর সমানুপাতিক। এখন অপসারিত জনগোষ্ঠীর সমানুপাতিক এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে, বা সংক্রমণযোগ্য এবং অপসারিত জনগোষ্ঠীর সমানুপাতিক। তো এই সংক্রমণ থেকে আমাদের ইফেক্টেডে যাইতে হয়েছে, তো সেই ইফেক্টেডটাকে আমরা সমানুপাতিক। এখন যখন আমরা সংক্রমণযোগ্য থেকে ইফেক্টেডে যাব তখন আমাদের কি হবে, মান বা জনসংখ্যার পরিমাণ কমতে থাকবে। ঠিক আছে, সেই কমার জন্য আমরা মাইনাস আইটি নেব, হারটা মাইনাস আই নেব। ঠিক আছে, আর এই ধ্রুবক যে পরিবর্তন, এই পরিবর্তনের হারের জন্য আমরা যে তোমার ধ্রুবকটা এখানে নিয়ে আসবো, সেইটা হচ্ছে গিয়া কি নিয়ে আনবো, আলফা, মানে আগে মাইনাস তারপরে আলফা, তারপরে হচ্ছে গিয়ে তোমার এস আই। ঠিক আছে, সংক্রমণ এবং ইফেক্টিভের তোমার সমানুপাতিক বলা হয়েছে, সংক্রমণ এবং অপসারিত জনগোষ্ঠীর সমানুপাতিক তোমার এইটা বলা হওয়ার কারণে আমরা এইটা নিলাম। তাহলে আমরা এইখানে আরো বলতে পারি, আর একবার যদি বিস্তারিত যাই, যে সংক্রমণযোগ্য জনগোষ্ঠী থেকে যদি আমরা ইফেক্টেডকে বাদ দেই তখন আমাদের অপসারিত জনগোষ্ঠী পরিবর্তনের হার টি এর সাপেক্ষে হচ্ছে গিয়ে আমাদের পরিবর্তিত হবে। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা এইভাবে প্রকাশ করছি, এইটাই আমাদের প্রথম শর্ত। তাহলে আমরা প্রথম শর্তে এইখানে আমাদের এই বাম পাশেরটু লিখবো না, লিখবো এইটা, আমাদের এইটুক লাগবে গিয়ে আমাদের তৃতীয় শর্তে যখন যাব তখন আমাদের এই টোটালটা লিখে সমীকরণ নাম্বার 1 দিতে হবে, সেটা আমরা একটু পরেই পেয়ে যাব। আমরা তাহলে প্রথম যে
শর্তটা ছিল সেটার জন্য লিখে নেই এখানে, যে তোমার আলফাটা আছে এই আলফাটা আবার তোমার সর্বদা কি হবে, তোমার জিরোর থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে লিখি। আমাদের শর্তটা তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ এখানে মাইনাস আলফা এস আই, যেখানে এই আলফার মান জিরোর থেকে বড় ধ্রুবক। তাহলে পরেরটা কি আমাদের, এর পরেরটা আমাদের বলা হয়েছে সংক্রমণ শ্রেণী হতে অপসারিত সংক্রমণ হার হবে সংক্রমণ সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ আমরা এখানে সংক্রমণ সংখ্যাকে বা সংক্রমিতটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, আই দ্বারা। এই আই তখনই হবে যখন অপসারিত সংখ্যাকে আমরা টির দ্বারা সমানুপাতিক হারে নেব, সমানুপাতিক হারে থাকবে। ঠিক আছে, এই মানে তোমার এক কথায় তোমার আরোগ্য লাভ করা মানুষের হার হবে গিয়ে তোমার আক্রান্ত বা সংক্রমিত সংখ্যার সমানুপাতিক। এই কথাটা এখানে বলা হয়েছে যে সংক্রমণ শ্রেণী হতে অপসারিত, অপসারিত কোনটা, এইটাই আরোগ্য লাভ যেটা, এইটাকে আমরা অপসারিত বলি। অপসারিত সংক্রমণ হার হবে সংক্রমণ সংখ্যার সমানুপাতিক। তাহলে এখানে আমরা এটাকে এইটার সমানুপাতিক দিলাম। তাহলে এইখানে আমরা সমানুপাতিক চিহ্নকে তো উঠাইতে হবে, তার জন্য আমরা এখানে ইনফেক্টেড থেকে রিমুভ দিয়ে যাওয়ার জন্য সমানুপাতিক যে চিহ্নটা মানে আমরা যে ধ্রুবকটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে বিটা। তাহলে আমরা এখানে কি নেব, ইকুয়াল টু বিটা আই। তাহলে আমাদের এখানে 2 নাম্বার শর্তটাতে কি আসছে, অর্থাৎ এটাকে আমরা প্রকাশ করলাম প্লাসে বিটা আই। ঠিক আছে, যেখানে আমাদের এই বিটার মান জিরোর থেকে বড় ধ্রুবক মানে ধনাত্মক। এই গেল। এবার আমাদের 3 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্তে এবার আমরা যেখানে আমাদের এই প্রথম যে শর্তটা লিখলাম সেই শর্তটা লিখতে হবে, তারপরে দ্বিতীয় শর্তটা লিখতে হবে, এবং আমাদের এই মানটাকে তো আমরা বের করি নাই, মানে ডি আই বাই ডিটি তো আমরা বের করি নাই, বের করছি, করি নাই, মানে সংক্রমিত সংখ্যা তো আমরা বের করি নাই, সংক্রমিত সংখ্যার হারকে আমরা বের করছি, আমরা এই দুইটা বের করছি, এইটা আর এইটা। এইটা যেহেতু বের করি নাই, এবার আমরা এই দুইটা থেকে এইটাকে বের করব। তো এটাকে বের করার জন্য আমাদের মোট জনসংখ্যার বিষয়টা লাগবে। মোট জনসংখ্যার বিষয়টা আমরা তখনই বের হবে যখন সাসপেক্টিভ মানে সংক্রমণযোগ্য সংখ্যা, ইনফেক্টিভ সংখ্যা, আর হচ্ছে গিয়ে রিমুভ কতজন আরোগ্য লাভ করেছে বা মৃত্যুবরণ করেছে বা সুস্থ হয়েছে বা অন্য উপায়ে তোমার এখান থেকে অপসারিত হয়েছে, সেই সংখ্যাটাকে আমরা যোগ করব। এটাকে আমরা লিখতে পারি n = s + i + r। এবার আমরা এইটাকে আর এই যে টোটাল বিষয়টাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হয়, ds/dt প্লাস di/dt প্লাস dr/dt। এইখান থেকে আমরা এই di/dt এর মানটা বের করব। আর এখানে আমাদের যখন আমরা মোট জনসংখ্যাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমাদের এইখানটা কি হয়ে যাবে, 0। সময়ের সাপেক্ষে যখন করব তখন এটা কি হয়ে যাবে, টোটালটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এইটুক লিখে নেই। তাহলে আমি প্রথমেই তোমাদের যে জিনিসটা শিখিয়েছিলাম, ওই যে তোমার এবার স্বীকার্যগুলোকে এখানে জাস্ট লিখে দিতে হবে, ds/dt সাসপেক্টিভকে যে টি এর সাপেক্ষে আমরা করেছিলাম অন্তরীকরণ, এইটা আমরা সমীকরণ নাম্বার দিব 1। এরপর আমাদের যে রিমুভড কে করেছিলাম টি এর সাপেক্ষে, এইটাকে দিব আমরা সমীকরণ নাম্বার 2। আমি বলেছিলাম না যে এটা পরে লাগবে, এখন আমরা জাস্ট প্রথম দুইটা শর্তে ওইটা লিখবো, 3 নাম্বার শর্তে গিয়ে আমাদের এটা লেখা লাগবে। আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছিলাম, তাই ওটা স্কিপ করা যাবে না। তো এবার আমরা তারপরে n বের করতে হবে। তাহলে আমাদের ইনফেক্টেডটা রয়ে গেছে, তাহলে সেই ইনফেক্টেডটার জন্য আমি একটু আগে যেটা দেখাইছিলাম সেইটাই আমরা এখন লিখে দেব। যেহেতু সংক্রমণযুক্ত ও সংক্রমিত এবং অপসারিত জনসংখ্যা মিলে হয় মোট জনসংখ্যা, তাহলে n = ওই যে s + i + r। তাহলে এইখানে যে আমি তোমাদের এই লাইনটা বের করেছিলাম,
এখান থেকে সেই জিনিসটা আমরা লিখলাম 0 দিয়ে এই টোটালটা বসিয়ে দিয়ে এবার আমরা এই ডিআই ডিটির মান যেহেতু আমাদেরকে বের করতে হবে তাই আমরা ডিআই বাই ডি ডিটি অফ আই ইকুয়াল টু, এবার আমাদের এইটাকে আমরা যদি রাখি এইগুলার দুইটাকে তো আমরা অপর পাশে নিয়ে আসবো, তাহলে এই দুইটার মান মাইনাস হয়ে যাবে। আর এটা আমরা কেন করতেছি, কারণ আমরা এই যে ডি ডিটি অফ এস আর ডি ডিটি অফ আর এর মান একটু আগে 1 এবং 2 নাম্বার শর্তে বের করেছি, সেই কারণে আমরা এই দুইটা থেকে ডি ডিটি অফ আই এর মানটা আমাদের বের হয়ে আসবে টোটাল থেকে এই দুইটাকে বাদ দিলে পর। ওকে, তাহলে এবার আমরা এই দুইটার মান বসিয়ে দিলে যা বের হবে সেইটাই হবে আমাদের ডি ডিটি অফ আই এর মান। তাহলে আমাদের এইটার মান ছিল মাইনাস আলফা এস আই মাইনাস বিটা আই, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এইটা মাইনাস থাকবে, তো প্লাস আলফা এস আই মাইনাস বিটাটি, এইটা আমরা ওই পৃষ্ঠায় লিখে দেই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডি ডিটি অফ আই ইকুয়াল টু আলফা এস আই মাইনাস বিটা আই, এইটাকে দেবো আমরা 3 নাম্বার সমীকরণ। তাহলে এইটুকু আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমরা 1 2 3 এই সব কয়টা সমীকরণকে 4 নাম্বার সমীকরণ হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণ 1 2 3 হতে দিয়ে লিখব সমীকরণ 1 2 ও এইটা একদম সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা পারলে তোমাদের আরো একটা ম্যাথ একদম ইজি হয়ে যায়, যেটা আমাদের এই যেটুকু আমরা করব এখন এইটা শেষ পর্যন্ত, এই শেষ পর্যন্ত করে মানে এক্সাম্পল নাম্বার তোমাদের মেবি 2, হ্যাঁ এক্সাম্পল নাম্বার 2 তে সেই অঙ্কটা যেখানে তোমাদের এই মহামারীর এই আলোচনা পর্যন্ত করতে হবে, দেন ওই সময়ে সাথে সাথে কত বৃদ্ধি বাইর করতে হবে আর সংক্রমণটাকে আলোচনা করতে হবে, তাহলে মানে বৃদ্ধিটা জাস্ট বের করতে হবে। তো এইটুক যদি তোমরা ভালোভাবে করো মডেলটা সম্পর্কে, তাহলে তোমাদের আরো একটা অঙ্কের ভিতরের মানে স্টার্টিংটা তোমাদের হয়ে যায়। তোমাদের একটা শর্ট ট্রিক্স দেখাই, ওই অঙ্কটায় যদি তোমরা লাস্টের টুক অনেকের যদি মনেও না থাকে, এইটুক করে আসলেও তোমরা অন্তত হাফ মার্ক পাবা। ঠিক আছে, 10 মার্কের কোশ্চেন এটা আসে সাধারণত। তাহলে এই যে 3টা সমীকরণ, এই 3টা সমীকরণকে আমরা একসাথে নিয়ে আমাদের 4 নাম্বার সমীকরণটা তৈরি করলাম। এবার আমরা এখানে লিখব, যেখানে বিটা ধরো এখানে আমাদের এই যে আলফা বিটা ধরেছি, যেখানে এই আলফা এবং বিটার মান 0 থেকে বড় এবং 0 সমান, এবং এই আলফা হচ্ছে তোমার সংক্রমণের হার, আমাদের যে সংক্রমণের হার ছিল এই যে এইখান থেকে সংক্রমণ থেকে আক্রান্ত পর্যন্ত এই জিনিসটার ভিতরের মিডল পয়েন্টটাকে এই টুকের যে হারটা সেইটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আর তোমার বিটাকে আমরা প্রকাশ করব অপসারণের হার। ঠিক আছে, তো সেই কথাটাই আমরা জাস্ট এখানে লিখে দেব, আলফা হচ্ছে সংক্রমণের হার এবং বিটা হচ্ছে অপসারণের হার, জাস্ট আর কিছু না। এখানে আলফা বিটার মান 0 হতে পারে, আবার 0 থেকে বড় হতে পারে, কিন্তু 0 থেকে ছোট কখনোই হবে না, কারণ মাইনাসে যদি চলে যায় তাহলে তো আর অঙ্কটা হবে না, জনসংখ্যার হার তো আর মাইনাসে যাইতে পারে না, তাই না? তো এখানে মহামারীতে সাধারণত জনসংখ্যা বা মানুষ পশু পাখি এরাই তো আক্রান্ত হয়, তো এই সংখ্যা তো আর মাইনাসে গেলে আর ক্যালকুলেশন হবে না, এই জন্য আমরা এখানে মাইনাসে নিতে পারবো না। এবার আমরা এবার অধিকন্তু দিয়ে আমরা লিখব যে এই এস হচ্ছে, এস দাঁড়াও তোমাদের আমি এটা বলি, এস হচ্ছে আমাদের সাসপেক্টিভ মানে সংক্রমণ হওয়ার সংক্রমণ যোগ্য সংখ্যা, সেই সংক্রমণ যোগ্য সংখ্যা যদি আদি অবস্থায় হয় মানে 0-তে হয়, মানে একদম শুরু অবস্থায় হয়, সেটাকে আমরা এস নট দ্বারা প্রকাশ করব। আদি অবস্থায় সংক্রমণ সংখ্যা বা আদি অবস্থায় সাসপেক্টিভকে আমরা এস নট দ্বারা প্রকাশ করব একদম শুরুতে। আমরা যে কোনো, আমরা ধরো পূর্বের ক্লাসগুলোতে যখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা যে কোনো কিছুর আদি মানকে এক্স নট ওয়াই নট মানে শুরুর মানটাকে, তারপর আদি সময়কে টি নট এগুলো দ্বারা প্রকাশ করছি, সেইভাবে আমরা
সংক্রমণ যোগ্যটাকে আমরা এস নট দ্বারা প্রকাশ করব। এই এস নট এর মান 0 থেকে বড় হবে এবং আই যেটা হচ্ছে ইনফেক্টেড এর সংখ্যা, সেই ইনফেক্টেড সংখ্যা আই নট এর মানও তোমার হচ্ছে 0 থেকে বড় হবে, আর আর নট হবে 0 সমান। মানে আর নট কোনটা বলতো? আর নট হচ্ছে গিয়ে তোমার অপসারিত হয়ে যাওয়ার সংখ্যা, সেইটা হবে গিয়ে রিমুভড, যেটা সবে 0 সমান। মানে 0 জনও মুক্ত হইতে পারে, আবার তোমার 0 জন মারা যাইতে পারে, আর 0 জন অপসারিত হইতে পারে। মানে তোমার একটা বিষয় কি, সবাই আক্রান্ত হইতে পারে, আবার সবাই আক্রান্ত নাও হতে পারে, এইভাবে বিষয়টাকে তুলনা করা হয়েছে। এবার আমরা 3 নম্বর যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা নিয়ে কাজ করব। 3 নং হতে আমাদের কি ছিল 3 নম্বর সমীকরণটা? ডি ডিটি অফ আই ইকুয়াল টু আলফা এস আই মাইনাস বিটা আই। এবার আমরা এই সমীকরণটা থেকে তোমার হচ্ছে গিয়ে সংক্রমণের যে আমাদের যে তোমার সময়ের সাথে ইনফেক্টেডের যে বাড়লো না কমলো সেই জিনিসটা নিয়ে আমাদের এইখানে কাজ হইলো। এবার আমাদের এইখানে যখন মহামারী শুরু হয়েছে তখন কেউ সুস্থ হয়েছে কিনা এই জিনিসটা, বা তোমার ইনফেক্টেড লোকদের যে আদি সময়ে যে অবস্থান সেইটাকেই আমরা এখানে কাউন্ট করব। মানে আদি সময়ে তোমার, আমরা তো এইখানে এত সময় একটু আগে তোমাদের আদি সময়ের কথা আমি উল্লেখ করছিলাম না? এবার সবকিছুর আদি অবস্থানে আমরা গেছি, কিন্তু সময়ের আদিতে গেছি? সময়ের আদিতে আমরা যাই নাই। তো এবার আমরা সময়ের আদিকে প্রকাশ করার জন্য এইটা ইকুয়াল টু আই নট এস নট মাইনাস বিটা, ঠিক আছে? মাইনাস বিটা এই মানটাকে আমরা নিলাম। এবার এইটার জন্য দুইটা শর্ত হবে। একটা শর্ত হবে গিয়ে এই টোটালটার মান তোমার 0 থেকে বড় হবে যখন তোমার আদি অবস্থায়, মানে এস নট আদি অবস্থায় সংক্রমণযোগ্য সংখ্যা তোমার বিটা এবং আলফার হারের তোমার হচ্ছে গিয়ে বড় হবে। মানে বিটাকে আলফা দ্বারা ভাগ করলে আমরা যে মানটা পাবো সেই মানটা যদি এস নটের থেকে বড় হয় তখনই আমাদের এইটা, মানে আমাদের যে আদি সময় ডিটি বাই ডিডিটি আই এর মান, মানে ইনফেক্টেডের সংখ্যা বেশি হবে। আবার যদি সংক্রমণযোগ্য সংখ্যা এই বিটা বাই আলফার থেকে, মানে আলফার যে মানটা আসবে সেই মানটার থেকে ছোট হয়, তাহলে আমাদের ইনফেক্টেডের সংখ্যা 0 থেকে কম হবে। এইটাই আমাদেরকে এইখানে দেখাতে হবে। তো এইটা দেখানোর জন্য আমরা যে প্রসেসটা অবলম্বন করব সেটা হচ্ছে গিয়ে, তার জন্য আমাদের 1 নাম্বার সমীকরণটা লাগবে। আমরা 1 নং হতে ডিএস বাই ডিটি ইকুয়াল টু কি ছিল? আলফা এস আই। আবার আমি আরেকবার বলি, আদি সময়ে আমাদের ইনফেক্টেডের সংখ্যা যদি আমাদের জানতে হয় সেক্ষেত্রে আমাদের এই আলফা এবং বিটার মানকে যদি ভাগ করলে পর, আলফাকে বিটা দ্বারা ভাগ করলে, অর্থাৎ এই বিটার মানটা কি ছিল? তোমার অপসারণের হারকে যদি আমরা সংক্রমণের হার দ্বারা ভাগ করি, সেই মানটা যদি তোমার আদি সময়ে যে জনসংখ্যা ছিল, মানে ধরো আদি সময়ে জনসংখ্যা ছিল, আমি এখানে তোমাদের একটা ক্যালকুলেশন দেখাই। ধরো এই যে এই ক্যালকুলেশনটা, আদি সময় জনসংখ্যা ছিল হচ্ছে গিয়া 8, আর তোমার এই দুইটার সংক্রমণ করে এই দুইটার ভাগফল আসছে যায় তোমার 4, ঠিক আছে? এই বিটা আর আলফা দিয়ে এটাকে ই করছি পর ধরো তোমার ভাগফল আসছে যায় 4, ঠিক আছে? যদি সেইটা হয় এই যে আদি সময়ের এই মানটা, ওকে, তোমার বিটার মান ধরো, তোমার বিটা মানে হচ্ছে কি অপসারণের হার ধরো তোমার 4 আর সংক্রমণের হার ধরো তোমার 2, তাহলে বিটা বাই 2 করলে পরে এখানে আসছে কত? 2। এই যে 2টা যদি তোমার এইখানে উপস্থিত যা আছে তার থেকে
মানে আমাদের টোটাল যে এস নটটা আছে, আদি অবস্থায় এস নটের সংখ্যা, সংক্রমিতর সংখ্যা, সেটা যদি 8 হয়, আর এই বিটা বাই আলফার মানটা যদি আমাদের 2 হয়, এই 2টা কি 8 এর থেকে ছোট না? যদি ছোট হয় তাহলে আমাদের সংক্রমণ হার আস্তে আস্তে তোমার মানে ইনফেক্টেড মানুষের সংখ্যা, মানে আক্রান্ত মানুষের সংখ্যা কমবে। আর যদি এই বিটা বাই আলফার ভাগফল যদি মানে আক্রান্ত মানে অপসারণ যোগ্য হার এবং সংক্রমণের হার যদি আমাদের এই 8 থেকে বেশি হয়, ধরো এখানে এস নট 10 আর তোমার আমাদের এই দুইটার হার বের হইছে 10, সরি এস নট 8 আর এই দুইটার হার বের হইছে 10, তাহলে এটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। যদি বিটা আর আলফার ভাগফল যদি তোমার মানে এস নটের থেকে বড় হয় বা এইটা যদি ছোট হয়, এস নট যদি ছোট হয় এই হারের ভাগফলের থেকে, তাহলে তোমার সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে, অর্থাৎ সবাই সংক্রমিত হয়ে মারা যাবে। সেই ক্ষেত্রে আমাদের আর নট 0-তে পরিণত হইতে পারে। এই জিনিসটাই আমাদের এইখানে ব্যবহার করা হয়েছে। আমরা নিচের সূত্রটাকে প্রথমে মানে নিচের যে শর্তটা আছে এইটাকে প্রমাণ করব, এইটা থেকে আমরা এইটাকে প্রমাণ করব। তাহলে আমাদের এবার কি কাজ করতে হবে বলো তো? তাহলে শর্টে একটা কথা হলো, এস নট বেশি হলে মানে এস নটের মান যদি বড় হয় সেক্ষেত্রে ইনফেক্টেডের সংখ্যা বাড়বে, আর এস নটের সংখ্যা যদি কম হয় সেক্ষেত্রে ইনফেক্টেডের সংখ্যা কমতে থাকবে। ঠিক আছে, এই থিমটা জাস্ট মনে রাখবা, আর কিছু না। তাহলে এবার আমরা অঙ্কটায় যাই। এইটা আসলো, এবার আমরা এটার হিসাবটা লিখি। ডিএস বাই ডিটি, এই টোটালটার মান আমাদের 0 হইতে পারে বা 0-র সমানও হইতে পারে। অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ এস এর মান আর এস নট এর মান মানে টোটাল যে সংক্রমণ সংখ্যা, সেই সংক্রমণ যোগ্যতার যে সংখ্যা, সেই সংক্রমণ যোগ্যতার সংখ্যা আদি অবস্থার সংক্রমণ যোগ্যতার সংখ্যা, মানে টোটাল সংক্রমণের সংখ্যা আর আদি অবস্থায় সংক্রমণ মানে প্রথম অবস্থায়, মানে একদম মহামারী শুরুর অবস্থার সংখ্যা তোমার সমানও হইতে পারে বা এই আদি অবস্থার সংখ্যার থেকে টোটালটা ছোট হইতে পারে। তো এই জিনিসটা আমাদের এখানে প্রকাশ করলাম। এবার আমরা এই এস নট এর মান যদি দ্বিতীয় শর্তটাকে আমরা এবার কাজ করব দ্বিতীয় শর্তটাকে নিয়ে। তাহলে দ্বিতীয় শর্তটাকে নিয়ে কাজ করলে আমাদের কি আসে দেখো তো? যখন আমাদের এই এস নট তোমার বিটা কি ছিল আমাদের বলো তো? অপসারণের হার, আর আলফা ছিল সংক্রমণ যোগ্যতার হার বা সংক্রমণের হার। এই সংক্রমণের হারটা যদি আদি অবস্থার থেকে বড় হয় বা এই টোটালটার ভাগফল যদি ভাগফলটা যদি আদি অবস্থার থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে যখন এইটা হবে তখন আমাদের ইনফেক্টেডের সংখ্যা, তোমার ইনফেক্টেডের ওই যে ক্যালকুলেশনটা, এটাকেও আমাদের আইটা জাস্ট এখানে কমন নিছে আর কিছু না, এই সংখ্যাটাকে আমরা 0-র থেকে ছোট হবে, মানে এইটা ছোট হইলে ইনফেক্টেডের সংখ্যাও কমতে থাকবে। মানে আদি অবস্থায় সংক্রমণের হার যদি কম হয় সেক্ষেত্রে আমাদের সংক্রমণের মানে যারা টোটালি করোনায় আক্রান্ত তাদের সংখ্যাও কম হবে। ঠিক আছে, যখন আমরা এখানে লিখে দেব যখন আমাদের টি এর মান হচ্ছে গিয়ে 0-র থেকে বড় বা 0-এর সমান, টি এর মান বা সময় কখনো মাইনাসে হবে না, ওকে, ঋণাত্মক হবে না। এবং এই আই নট এর মানটা আবার হবে কি, মানে আদি অবস্থায় আই নট এর মান টোটাল যে আই নট সেই আই নট এর থেকে আবার বড় হবে। ঠিক আছে, মানে আদি অবস্থায় যে ইনফেক্টেড ছিল সেই সংখ্যাটা টোটাল ইনফেক্টেড থেকে বেশি হবে। যখন তোমার টি ইনফিনিটি হয়ে যাবে, মানে সময় অনেক, মানে যার কোনো নির্ধারণ থাকবে না। ইনফিনিটি মানে কি? যার কোনো সীমা নাই, সময়ের কোনো পাবন্দি নাই। ঠিক আছে, এই জিনিসটা মানে নির্দিষ্ট কোনো সময় থাকবে না যখন, তখন আমাদের এইটা কি হয়ে যাবে? আই নটের মানে ইনফেক্টেডের সংখ্যা অনেক হয়ে যাবে। ঠিক
ঠিক আছে, কাজেই আমরা লিখব সংক্রমণ নিঃশেষ হয়ে যাবে, সংক্রমণ নিঃশেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। অন্যথায় যদি এইটা না হয়, মানে এস নটের মান যদি এই দুইটার ভাগফলের থেকে ছোট না হয়, বরঞ্চ এস নটের মান যদি, মানে আদি অবস্থায় সাসপেক্টেড এর মান যদি সংক্রমণের অপসারণের হার এবং সংক্রমণের হারের থেকে বেশি হয়ে যায় এস নটের মান, সেক্ষেত্রে আমাদের রোগের সংখ্যা, মানে রোগটি মানে জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ার হারও বাড়তে থাকবে এবং এটা একটা মহামারী আকার ধারণ করবে। যখন সবাই, একটি দেশের সবাই তোমার হচ্ছে গিয়ে আক্রান্ত হয়ে যাবে, জনগোষ্ঠীতে যারা আছে সবাই আক্রমণ হয়ে যায়, তখন সেই জিনিসটা কি মহামারীতে রূপান্তরিত হয়, মানে একটা টোটাল জনগোষ্ঠী একদম শেষ পর্যায়ে চলে যায়, মানে যার কোনো অবশেষ থাকবে না। সেই জিনিসটা যদি হয় তাহলেই সেইটা আমাদের কি হয়, মহামারী হিসেবে বিবেচনা করা হয়। হলে রোগটি টোটাল জনগোষ্ঠীর ভিতরে সংক্রমিত হবে, সমগ্র বা সকল জনগোষ্ঠীর ভিতরে, সমগ্র দেওয়াটাই জনসংখ্যার ক্ষেত্রে ঠিক আছে, জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়বে এবং মহামারী আকার ধারণ করবে। এইটাই তো আমাদের অঙ্কের মূল ছিল, তাই না? কখন মহামারী আকার ধারণ করবে, তো আমাদের সেইটাই বের করা লাগবে। আমাদের কম থেকে আমরা বেশিতে চলে গেলাম। ওকে, এইটাই ছিল আমাদের অঙ্কের প্রমাণ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর কারো কোনো সমস্যা নেই। এরপরে যদি কারো কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে।